আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সাগর ফিজিক্স পয়েন্টের আজকের ক্লাসে। আমরা তোমাদের গত কয়েকটা ক্লাস ধরে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্লাস করাচ্ছিলাম। আমরা গত কয়েকটা ক্লাস কাজের উপরে করিয়েছি এবং কাজের গাণিতিক সমস্যাগুলি সমাধান করিয়েছি। আজকে আমরা তোমাদের শক্তি সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের টপিকস শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, শক্তি। আজকে আমরা শক্তি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। শক্তি কাকে বলে? শক্তি হচ্ছে, আমরা এর আগে যেটা করেছি সেটা হচ্ছে কাজ, এখন আমরা বলছি শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আমরা কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো যন্ত্র, কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যেই কাজ করতে পারে তারই শক্তি আছে ধরে নেওয়া হয়। তাহলে শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা বলবো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। সামর্থ্যকে শক্তি বলে। শক্তি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি হচ্ছে আমাদের কাজেরই একটা রূপান্তরিত রূপ। আমরা যখন কাজ করি তখন শক্তি রূপান্তরিত হয়, অর্থাৎ আমরা যে কাজটা করি তখন একটা শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে কাজ এবং শক্তি, এর জন্য কাজ এবং শক্তির একক একই, অর্থাৎ শক্তির এককও জুল, কাজের এককও জুল। আচ্ছা, এবং মাত্রাও একই। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন আমাদের তোমাদের নবম দশম শ্রেণীতে বা আমাদের যে ক্লাসগুলোতে শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলা হয়েছে। আমাদের শক্তি বিভিন্ন রূপে আছে প্রকৃতিতে, ঠিক আছে। আমাদের শক্তি কি ধরনের শক্তি আছে? আমাদের শক্তি যান্ত্রিক শক্তি আছে, তাপ শক্তি আছে, শব্দ শক্তি আছে, আলোক শক্তি আছে, নিউক্লিয় শক্তি আছে, রাসায়নিক শক্তি আছে, সৌরশক্তি আছে। বিভিন্ন ধরনের শক্তি আছে এবং বিভিন্ন ধরনের শক্তি নিয়ে বিভিন্ন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমাদের এই অধ্যায়ে মূলত আলোচনা করা হবে একটা মাত্র শক্তি নিয়ে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে দুইটা শক্তির সমন্বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমি বলছি যান্ত্রিক শক্তি কি। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে দুইটা শক্তির সমন্বয়। দুইটা শক্তির সমন্বয় আমাদের যান্ত্রিক শক্তি, ঠিক আছে। কি কি? এক হচ্ছে গতিশক্তি, এক হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে আমাদের বিভব শক্তি। দুই নম্বর হচ্ছে বিভব শক্তি, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমাদের শক্তি, তাহলে আমাদের এখানে যান্ত্রিক শক্তি কাকে বলে? যদি বলি যান্ত্রিক শক্তি কাকে বলে, তাহলে আমাদের দুইটা শক্তি, গতিশক্তি আর বিভব শক্তি, এই দুটাকে একসাথে যান্ত্রিক শক্তি বলবো। যদি সংজ্ঞা আসে তাহলে কিভাবে লিখবো? সংজ্ঞা লিখবো এভাবে: কোনো বস্তু গতিশীলতা জন্য, অর্থাৎ গতিশীল যদি থাকে তার জন্য, এবং কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে যান্ত্রিক শক্তি কয়টা কারণে হয়? দুইটা কারণে। কোনো বস্তু গতিশীলতার জন্য, অর্থাৎ গতিশীল থাকলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, এবং কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেই দুইটা শক্তিকে একত্রে আমরা বলবো যান্ত্রিক শক্তি। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যান্ত্রিক শক্তির সংজ্ঞা দিতে যে দুইটা শক্তি উল্লেখ করেছি, একটা হচ্ছে গতিশীলতার জন্য, আরেকটা হচ্ছে স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য। এই দুটা কথার উপর ভিত্তি করে আমাদের যান্ত্রিক শক্তি দুইটা, একটা হচ্ছে গতিশক্তি এবং আরেকটি হচ্ছে বিভব শক্তি। আমরা প্রথমে গতিশক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা প্রথমে আলোচনা করব গতিশক্তি নিয়ে। গতিশক্তি কাকে বলে? কোনো বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাকে গতিশক্তি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতিশক্তি কাকে বলে বলো তো? গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো গতিশক্তি।
তাহলে আমরা গতিশক্তির প্রয়োগ দেখতে পারি কি, কোনো বস্তু কিভাবে গতিশীল থাকলে কাজ করার সামর্থ্য অর্জন করে। তোমরা লক্ষ্য করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাতুড়ি দিয়ে যখন পেরেকের উপরে আঘাত করা হয়, হাতুড়ির একটা গতির কারণে পেরেকটার উপরে একটা কাজ হয় এবং পেরেকটা দেওয়ালের মধ্যে বা আমরা কাঠের মধ্যে যেখানেই পেরেকটা পুঁতি না কেন সেখানে প্রবেশ করে। তাহলে এখানে হাতুড়ি গতিশীলতার কারণে বা গতিশীল থাকার কারণে কাজ করার একটা সামর্থ্য অর্জন করে, তাই এই শক্তিটাকে আমরা বলবো গতি শক্তি। এখন কথা হচ্ছে যে গতিশক্তিটা আসলে কি। গতিশক্তিটা হচ্ছে কোনো বস্তুকে আমরা একটা গতি প্রদান করতে যে কাজ করব সেটাই বস্তুতে গতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে যদি কোনো বস্তু স্থির থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যদি কোনো বস্তু স্থির থাকে এবং সেই স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করি তবে এই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করবে, তো সেখানে যেই শক্তিটা অর্জিত হবে সেটা গতিশক্তি। এবং কতটুকু গতিশক্তি অর্জন করবে, আমি ওই বস্তুকে গতিশীল করতে যতটুকু কাজ করেছি ঠিক ওইটুকু পরিমাণ কাজই বস্তুতে গতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এখন লক্ষ্য করো, আমরা যদি শুরুতে বস্তুকে স্থির ধরি, বস্তুকে যদি শুরুতে স্থির ধরি তাহলে তার মধ্যে কোনো গতিশক্তি ছিল না। তাহলে শুরুতে যদি কোনো গতিশক্তি না থাকে তাহলে আমি যতটুকু কাজ করেছি ততটুকু পুরোটাই বস্তুতে গতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। কিন্তু যদি শুরুতে গতিশক্তি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে আগে থেকেই গতিশক্তি ছিল, অর্থাৎ সে আগে থেকেই গতিশীল ছিল, ফলে তার আগে থেকেই গতিশক্তি ছিল। এখন যদি আমি ওই অবস্থায় বস্তুর গতিশক্তি পরিবর্তন করি, অর্থাৎ বস্তুর গতি পরিবর্তন করি, তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হবে দুই গতিশক্তির পরিবর্তনের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়গুলো ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমাদের প্রথম কথা বলছি, একটি বস্তু যদি স্থির থাকে তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে যে কাজটা করতে হবে ওই কাজই বস্তুতে গতিশক্তি রূপে সঞ্চিত থাকবে এবং সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইদিকে একটু মনোযোগ দিয়ে দেখো। মনে করো এখানে একটি বস্তু স্থির অবস্থায় ছিল, এটার উপরে আমরা বল প্রয়োগ করলাম। বস্তু স্থির অবস্থায় ছিল, এটার বেগ শূন্য ছিল, এটার উপরে এফ বল প্রয়োগ করলাম। যখন আমরা এফ বল প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন লক্ষ্য করো বস্তুটার অবশ্যই ত্বরণ ঘটবে। কেন বস্তুর উপর ত্বরণ ঘটবে বলতো? কারণ আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে জানি এফ সমান এম এ। যখনই এফ থাকবে অর্থাৎ বল প্রয়োগ করা হবে তখনই আমাদের বেগের পরিবর্তন হবে, আর বেগের পরিবর্তন হলে আমাদের ত্বরণ থাকবে আমরা জানি। তাহলে বস্তুটার ত্বরণ থাকবে। মনে করো বস্তুটার ত্বরণ হয়েছে এ এবং এই সময়ে বস্তুর বেগটা পরিবর্তন হয়ে এখানে বেগ হয়েছে আমাদের ভি। ওকে, তাহলে এই সময়ে বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করেছে, যেহেতু ত্বরণ ছিল বেগের পরিবর্তন হয়েছে, একটা দূরত্ব অতিক্রম করবে। আমরা ধরে নিলাম এই সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, এ বলের দিকে, ঠিক আছে, যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমাদের এখানে কতটুকু পরিমাণ কাজ করতে হয়েছে বলো তো। দেখো আমাদের এখানে কৃত কাজটা কতটুকু পরিমাণ হয়েছে, ডাব্লু ইকুয়াল এফ এস। ওকে, আচ্ছা, আমাদের এফ এবং এস একই দিকে ধরা হয়েছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস। এখন আমরা কি জানি বলো? আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখেছি এফ সমান এম এ। তাহলে আমরা এখানে এম এ, এফ এর জায়গায় এম এ বসাতে পারি, এম এ এস, ডাব্লিউ ইকুয়াল এম এ এস। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে দিলাম। এখন আমাদের গতির সমীকরণ হতে আমরা একটা সমীকরণ দেখেছি। গতির সমীকরণ হতে লক্ষ্য করো, গতির সমীকরণ হতে আমরা দেখেছি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখেছি। এখানে আমাদের ইউ কতটুকু বলো তো? ইউ 0, তাহলে এখানে 0 বসিয়ে দাও। ইউ যদি আমাদের 0 হয় তাহলে এখানে 2as, এই পাশে ভি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে ভি স্কোয়ার ইকুয়াল পেলাম 2as। এখান থেকে as সমান কি আসবে বলো তো? as সমান আসবে ভি স্কোয়ার বাই 2। as এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে 1 নম্বর হতে আমরা কি পাচ্ছি দেখো তো? ডাব্লিউ ইকুয়াল এম ইন্টু as। as এর মানটা কত? ভি স্কোয়ার বাই 2। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। দেখো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বস্তুটাকে গতিশীল করতে অর্থাৎ বস্তুটার বেগ ছিল 0, আমরা এটাকে ভি বেগ প্রদান করতে আমাদের এখানে কৃত কাজ করতে হয়েছে হাফ এম ভি স্কোয়ার। আমি বলেছি যে বস্তুকে, স্থির বস্তুকে গতিশীল করতে যে কাজটা করতে হয় সেটাই বস্তুতে গতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে এটাই আমাদের সেই সঞ্চিত শক্তি, অর্থাৎ এটাই আমাদের সেই গতিশীলতার জন্য গতিশক্তি। সেটা হচ্ছে আমাদের ইকে, সেটা কত? এই কৃত কাজের সমান। তাহলে আমাদের ইকে সমান কত আসলো বলো? ডাব্লুর মানটা বসিয়ে দেবো হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের একটা সমীকরণ পেয়ে গেছি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো,
তাহলে আমাদের কাইনেটিক এনার্জি কি পাইছি বলতো? কাইনেটিক এনার্জি যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের গতিশক্তি হাফ mv স্কয়ার। তাহলে আমাদের এখানে গতিশক্তি নির্ভর করে কার ওপর বলতো? ভরের ওপর এবং বেগের ওপর নির্ভর করে, ভর এবং বেগের ওপর, হাফ ইন্টু ভর গুণিত বেগ স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। কেন ঋণাত্মক হয় না? লক্ষ্য করো, এম কখনো ঋণাত্মক হবে না বস্তুর ভর, এবং ভি তো বেগ, বেগের মান ঋণাত্মক হতে পারে, বাট ভি এ স্কয়ার আছে, মাইনাসের পরে স্কয়ার হলেও প্লাস হয়ে যাবে, প্লাসের পর স্কয়ার হলেও প্লাস হবে। তাহলে আমাদের এখানে একটা কথা বিষয় মনে রাখতে হবে, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। এখন লক্ষ্য করো, আমরা যদি এটাকে গতিশক্তিটাকে আমরা যদি ভরবেগের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এখানে ই কে সমান কি পেয়েছি বলতো? ই কে সমান পেয়েছি হাফ mv স্কয়ার। ই কে ইকুয়াল যদি হাফ mv স্কয়ার হয়, লক্ষ্য করো আমরা এখানে এভাবে এটাকে লিখতে পারি, ওপরে m ইন্টু mv স্কয়ার, নিচে 2 ছিল 2 ইন্টু এম, আমরা কি করেছি ওপরে mv স্কয়ার বাই 2 ছিল, ওপর নিচে একটা m দ্বারা গুণ করেছি। তাহলে আমরা ওপরে কি লিখতে পারি বলো? m স্কয়ার ভি স্কয়ার, আমরা একসঙ্গে বন্ধনী দিয়ে দিলাম mv স্কয়ার বাই 2m। mv কে আমাদের কি বলে বলো তো? mv কে বলে আমাদের ভরবেগ। ভরবেগ, ভর এবং বেগের গুণফল, ভরবেগ। তাহলে ভরবেগ p ইকুয়াল হচ্ছে আমাদের mv। এখানে যদি বসিয়ে দিই তাহলে কি আসছে বলো? আমাদের এটা p স্কয়ার বাই 2m। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই কে ইকুয়াল p স্কয়ার বাই 2m। ওকে, আচ্ছা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গতিশক্তি, একটা পেলাম হচ্ছে ই কে সমান হাফ mv স্কয়ার এবং ই কে সমান p স্কয়ার বাই 2m। এখন আমি বলেছিলাম যে যদি বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু না করে, বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু না করে, আমরা যদি স্থির অবস্থায় নাই, একটা বেগে আছে, এমন সময় যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুর কিন্তু আমাদের যে কাজটা হবে, অর্থাৎ বস্তুর বেগ পরিবর্তন করতে যে কাজটা হবে, সেটা কিন্তু গতিশক্তির পরিবর্তন। মানে শুরুতে তার একটা গতিশক্তি ছিল, আমরা তার উপর বল প্রয়োগ করে কাজ করলাম, যতটুকু কাজ করেছি ততটুকু হবে তার কি? গতিশক্তির পরিবর্তন। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কিন্তু সেটাই হয়েছে। কেন? কারণ তার শুরুতে কোনো গতিশক্তি ছিল না, আমরা শেষে যে গতিশক্তিটা পেয়েছি সেটাই তো গতিশক্তির পরিবর্তন। কারণ শেষেরটা থেকে আমরা শুরুটা বিয়োগ করব, শুরুটা তো শূন্য, শুরুটা তো ছিল না। তাহলে আমাদের যে কাজটা হলো সেটা আসলে গতিশক্তির পরিবর্তনকেই বোঝায়। লক্ষ্য করো, আমরা এটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব, এবং এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা আছে সেটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মুহূর্তে কাজ শক্তি উপপাদ্যটা একটু দেখে নেব। কাজ শক্তি উপপাদ্যটা কি? কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম। সেটা কি? সেটা হচ্ছে কোনো বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। আবার বলছি, কোনো বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে আমাকে, এই কাজের পরিমাণটা হবে কতটুকু? গতিশক্তির পরিবর্তনের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটা আমরা খুব সহজে দেখে নিতে পারি। একটা বস্তু আমাদের আগে থেকেই গতিশক্তি ছিল, ঠিক আছে? আমাদের এখানে ইউ বেগে চলছিল, ওকে, এম ভরের একটি বস্তু, অবশ্যই এম ভরের বস্তু। আচ্ছা, তাহলে এটার উপরে আমি বল প্রয়োগ করলাম এফ বল, এই বস্তুটার বেগ পরিবর্তন হয়ে ভি হলো, ওকে। এই সময়ে বস্তুর ত্বরণ হয়েছে আমাদের এ, এবং সেই সময়ে অতিক্রান্ত দূরত্ব হয়েছে এস, ওকে, এম ভরের বস্তু। তাহলে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগের মতোই ঠিক একইভাবে যদি আমরা কৃত কাজ বের করি, তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের এফ এস, ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ ইকুয়াল কি বলো? এম এ, তাহলে এম এ এস, কারণ আমাদের এফ সমান এম এ জানা আছে সবারই, তাহলে এফ সমান এম এ, ওকে। তাহলে আমাদের এখানে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। এরপরে গতির সমীকরণ হতে লিখো, গতির সমীকরণ হতে আমরা কি লিখতে পারি বলো তো? গতির সমীকরণ হতে আমরা লিখতে পারি, গতির সমীকরণ হতে লেখা যায় ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে ভি স্কয়ার, ইউ স্কয়ারটা পাশে এসে মাইনাস হবে, ইকুয়াল হচ্ছে 2as। এস সমান কি আসবে বলো তো? এস ইকুয়াল আসবে আমাদের, এস ইকুয়াল আসবে কত আসবে বলো? এস আসবে হচ্ছে আমাদের এখানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে 1 নম্বর হতে আমরা কি পাই দেখো, লক্ষ্য করো। 1 নম্বর হতে আমরা পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল এম
এম ইন্টু এস মানে হচ্ছে এটা v²/2 মাইনাস u²/2। আমি একটু পৃথক করে লিখলাম। ওকে, তাহলে আমরা এটা গুণ করে দিলে হচ্ছে আমাদের দেখো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। লক্ষ্য করো এটা আমাদের কি বলো তো, এটা আমাদের কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন না, কারণ এটা শেষ গতিশক্তি। হাফ ইন্টু ভর গণিত শেষ বেগ স্কোয়ার, তাহলে শেষ গতিশক্তি হাফ গণিত ভর গণিত আদি বেগ স্কোয়ার, তাহলে আদি গতিশক্তি। তাহলে এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, আর সেটা হচ্ছে আমাদের কৃতকাজ। তাহলে আমরা কি পেলাম? বস্তুর উপর বল দ্বারা কৃতকাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা এটা খুব সহজে একটা ম্যাথ দিয়ে সলভ করার চেষ্টা করি। আমরা একটু সলভ করার চেষ্টা করি, দেখি আমাদের। মনে করো আমাদের 10 কেজি ভরের একটি বস্তুকে 3 সেকেন্ড পর্যন্ত মনে করো 100 নিউটন বল প্রয়োগ করা হলো। ওকে, আমাদের এখানে কোশ্চেন দেওয়া হলো যে বস্তুর গতিশক্তি কত হবে, মানে 3 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে, বস্তুর গতিশক্তি কত হবে, শক্তি কত হবে। ওকে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে দেখাতে হবে যে বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। দেখাও যে বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, এটা আমরা দেখিয়ে ফেলি সবাই, পরিবর্তনের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটা খুব সহজে আমরা সলভ করে ফেলতে পারি ইনশাল্লাহ। সবাই সলভ করার চেষ্টা করো, তোমরা ভিডিওটা পজ করে সলভ করো, তারপরে সলভটা দেখো কেমন। আচ্ছা, তাহলে আমাদের এখানে 10 কেজি ভরের একটা বস্তু, ছিল, ঠিক আছে। 10 কেজি ভরের একটা বস্তু, এটার উপরে আমাদের বল প্রয়োগ করা হয়েছে 100 নিউটন, 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কতক্ষণ ধরে? 3 সেকেন্ড যাবত, ঠিক আছে। সময় দেওয়া আছে, সময়টা হচ্ছে আমাদের 3 সেকেন্ড। এটা আমাদের এম ভর। ওকে, আচ্ছা, এটা এফ বল প্রয়োগ করা হয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে বলো তো? আমাদের এখানে বের করতে হবে বস্তুর গতিশক্তি কত। তাহলে বস্তুর যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে 100 নিউটন, সেহেতু বস্তুর একটা ত্বরণ হবে, এবং বস্তুর ত্বরণ হলে বেগের পরিবর্তন হবে। এখানে বস্তুটা কিন্তু স্থির ছিল, ঠিক আছে। আচ্ছা, একটি বস্তু 3 সেকেন্ড যাবত, একটি বস্তুর ওপর 3 সেকেন্ড যাবত, ভরের বস্তুর ওপর 3 সেকেন্ড যাবত, 3 সেকেন্ড যাবত 100 নিউটন বল প্রয়োগ করা হলো। হ্যাঁ, আমরা এখানে স্থির বস্তু ধরে নিচ্ছি, স্থির বস্তু যেহেতু আদিবেগটা উল্লেখ নাই, আমরা স্থির বস্তু ধরে নিচ্ছি। স্থির বস্তুর উপর 3 সেকেন্ড যাবত 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমাদের আদিবেগ ছিল 0। লক্ষ্য করো, তোমরা এটা নিশ্চিতভাবে জানো যে কোনো বস্তুর উপর যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হয় তার উপর ত্বরণটা ঠিক ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল যতক্ষণ থাকবে ত্বরণটা আমাদের ততক্ষণই থাকবে। তাহলে 3 সেকেন্ড ধরে বল যদি আমাদের প্রয়োগ করা হয়, তাহলে ত্বরণ কতক্ষণ থাকবে বলো তো? 3 সেকেন্ড ধরে থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ফর্মুলাগুলো আমরা জানি, লক্ষ্য করো, আমাদের এফ ইকুয়াল এম এ, এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ত্বরণ বের করে নেওয়া। কত ত্বরণ সৃষ্টি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ত্বরণটা প্রথমে বের করি, এফ ইকুয়াল এম এ। তাহলে এখান থেকে বলো এ সমান কি হবে? এফ বাই এম। এখানে এফ এর মান বসিয়ে দাও, এফ 100, এম হচ্ছে আমাদের 10 কেজি। তাহলে এটা আমাদের কত আসলো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা কতক্ষণ থাকবে? হ্যাঁ, তো অবশ্যই 3 সেকেন্ড থাকবে, কারণ যতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে ততক্ষণ আমাদের ত্বরণ থাকবে। তাহলে আমাদের এই ত্বরণটা যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার 3 সেকেন্ড ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের শেষ বেগ কত হবে বলো? ভি সমান ইউ প্লাস এটি। ওকে, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। ইউ কত? ইউ আমাদের 0, প্লাস এ কত বলো তো? এ হচ্ছে আমাদের এখানে 10, টি কত? 3। তাহলে এটা আমাদের কত আসলো? 30 মিটার পার সেকেন্ড। এটা কোন বেগ? শেষ বেগ। আমরা বস্তুর শেষ বেগ পেয়ে গেছি, মানে বেগ পেয়ে গেছি। এখন বস্তুর গতিশক্তি বের করতে বলেছে। তাহলে বস্তুর গতিশক্তি কি হবে? ইকে ইকুয়াল হাফ
এম ভি স্কোয়ার, হাফ এম, এম হচ্ছে কত, এম হচ্ছে আমাদের 10 গুণিত ভি, ভি স্কোয়ার, তাহলে ভি হচ্ছে 300, এরপরে স্কোয়ার, তাহলে এটা আমাদের কত আসছে বলো, এটা আসবে এখান থেকে 5 এত জুল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এটা বুঝেছো। 3 তারিখে 9, 5 নং 45 আর 00। ওকে, তাহলে আমাদের এটা হলো 3 সেকেন্ড পরে, আমাদের কিন্তু এখানে বস্তুর গতিশক্তি বলতে 3 সেকেন্ড পরে কি আমরা বুঝিয়েছি। তাহলে দেখাও যে বস্তুর ওপর বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমাদের এখানে কি করতে হবে, কাজ বের করতে হবে, কাজ। তাহলে কাজ আমরা কিভাবে বের করব, আমরা জানি W সমান Fs, W সমান Fs, তাহলে W সমান Fs দিয়ে আমি কাজ বের করব। এখন আমাদের তাহলে কি করতে হবে বলো তো, আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বস্তুর এই সময়ে সরণটা কতটুকু ঘটেছে সেটা বের করে ফেলি। ওকে আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরটাতে যাই। লক্ষ্য করো, আমরা 2 নম্বরটা যখন সলভ করব তখন আমাদের প্রথম কাজ কি বলো তো, এস বের করা, কারণ আমাদের এফ আছে, কৃত কাজ বের করতে হলে আমাকে এস লাগবে, তাই না? তাহলে আমাদের প্রথমে এস বের করে ফেলো। এস ইকুয়াল তোমাদের যে কোনো ফর্মুলা ফেলতে পারো, যেগুলো মান দেওয়া আছে সেগুলোর মধ্যে দিলে হবে। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ আমাদের এখানে 0, টি কত সেকেন্ড ধরে, 3 সেকেন্ড ধরে, প্লাস হাফ এ, এ কত পেয়েছি আমরা এর আগের অঙ্কে, আমরা এ পেয়েছি হচ্ছে 10, টি কত 3 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে বলো তো, এটা 0 হয়ে যাবে, 5 45, ঠিক আছে, 45 মিটার, এতটুকু সরণ ঘটেছে। তাহলে আমাদের কৃত কাজ কত হয়েছে বলো, আমাদের কৃত কাজ হয়েছে, লক্ষ্য করো আমাদের কৃত কাজ হচ্ছে W ইকুয়াল এফ এস, তাই না? তাহলে এফ এস, তাহলে এফ কত আমাদের 100 নিউটন গুণিত এস কত 45, তাহলে কত আসছে বলো, এটা 4500 জুল। এটা আমরা কি পেলাম বলো তো, কৃত কাজ পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কৃত কাজ। এখন দেখো কৃত কাজ কিসের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা দেখো এখানে গতিশক্তির পরিবর্তনটা কত পাবো, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতিশক্তির পরিবর্তনটা কত হবে বলো তো, ডেল ই কে বললাম এটা, ঠিক আছে, ডেল ই কে। তাহলে কি আমাদের ডেল ই কেটা কি বলো তো, শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। আমাদের শেষ গতিশক্তি পেয়েছিলাম কত, 1 নম্বরে 4500 মাইনাস আদি গতিশক্তি কত হবে বলতো, আদি বেগ 0, সেহেতু এখানে 0 বসালে এটা টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে এটা কত আসবে আমাদের 4500 জুল। লক্ষ্য করে দেখো কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা অতএব পেয়ে গেছি তাহলে আমাদের এখানে পেয়ে গেছি হচ্ছে অতএব আমরা পেয়ে গেছি কৃত কাজ, আমরা কৃত কাজ পেয়ে গেছি গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে আচ্ছা, তাহলে আমাদের এটা দেখানো হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমরা গতিশক্তি নিয়ে কথা বলছি এবং গতিশক্তির আমরা একটা ম্যাথ করেছি। আমরা গতিশক্তির আরও কিছু ক্যালকুলেশন করব ইনশাল্লাহ। গতিশক্তির ক্যালকুলেশন করার আগে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, বিভব শক্তি হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলে, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। কোনো বস্তুর কি পরিবর্তন করা হলে, স্বাভাবিক অবস্থান। স্বাভাবিক অবস্থান বলতে কি, লক্ষ্য করো কোনো বস্তু ভূমিতে আছে, ভূমি থেকে একটা উচ্চতায় যদি তুমি তুলো তাহলে এখানে স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলো, এটা কাজ করার একটা সামর্থ্য অর্জন করবে। আবার তুমি একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, এটাকে যদি টেনে লম্বা করো এটা কি ভিতরের দিকে আসতে চাইবে না, আবার তুমি যদি একে সংকুচিত করো এটা বাইরের দিকে যেতে চাইবে না। তার মানে এর স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলে এটা কি করবে বলো তো, কাজ করার একটা সামর্থ্য অর্জন করবে। এই কাজ করার যে সামর্থ্য অর্জন করবে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তো আমাদের বিভব শক্তি অনেক ধরনের হতে পারে, আমরা এখানে মূলত অভিকর্ষ বিভব শক্তি নিয়ে কথা বলবো, আমাদের স্প্রিং বিভব শক্তি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এখানে অভিকর্ষজ বিভব শক্তি কত, অভিকর্ষজ বিভব শক্তিটা হচ্ছে অভিকর্ষের বিপরীতে কোনো বস্তুকে বল প্রয়োগ করে তোলা হলে উপরের দিকে এটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা এটাকে যে কাজ করতে হয় সেটাই ওখানে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে। আমরা যদি এম ভরের একটি বস্তুকে উপরে এই উচ্চতায় তুলি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার কাজ কতটুকু করতে হবে বলো তো, আমাদের কাজ কতটুকু করতে হবে, আমাদের প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কি বলো তো, এফ ইন্টু এইচ
তাহলে এখানে আমাদের প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, উপরের দিকে বল প্রয়োগ করে তুলছি, তাহলে আমাদের এফ ইন্টু এইচ, এফ কত বলো, এফ হচ্ছে এমজি। কেন? কারণ অভিকর্ষজ বলের বিপরীতে যখন আমাদের তোলা হবে তখন অভিকর্ষজ বলের সমানই অর্থাৎ ওজনের সমান বল প্রয়োগ করে বস্তুকে উপরের দিকে তুলতে হবে, সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কত, এমজি এইচ। এটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, ইপি সমান এমজি এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমাদের একটা বস্তুকে যখন একটা উচ্চতায় তোলা হবে তখন সেক্ষেত্রে আমাদের ইপি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজি এইচ। এখন আসলে ইপিটা এমজিএইচটাকে আমরা এভাবে বলতে পারি, যে একটা বস্তুকে একটা যতটুকু উচ্চতায় তোলা হচ্ছে বা যে উচ্চতা ছিল সেখান থেকে যতটুকু উচ্চতায় তোলা হচ্ছে এটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। কিভাবে? লক্ষ্য করো এখানে আমরা যদি বলি যে ভূমিতে যখন ছিল তখন তার কি বিভব শক্তি ছিল না, কারণ কোনো উচ্চতা ছিল না, সেক্ষেত্রে বিভব শক্তি শূন্য। কিন্তু এটা এই উচ্চতায় যখন উঠে গেছে, তোলা হয়েছে, তখন সেক্ষেত্রে কি বিভব শক্তি কত হয়েছে, এমজিএইচ। তার মানে এটা কি বিভব শক্তির পরিবর্তন না? কেন? উপরে এমজিএইচ নিচে শূন্য, তাহলে এমজিএইচ মাইনাস 0 এমজিএইচ। তার মানে কোনো বস্তু আমরা যখন একটা বল প্রয়োগ করে উপরের দিকে তুলব, যতটুকু তুলব সেই তোলার কারণে যে শক্তিটা অর্জন করবে, যতটুকু শক্তি অর্জন করবে সেটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। দেখো আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। এখানে এটা ভূমি, আমি ভূমি থেকে মনে করো বস্তুটা আগে থেকে একটা উচ্চতায় ছিল, মনে করো টেবিলের উপরে ছিল, টেবিল থেকে তুমি তুলে আর একটু উপরে রেখেছো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই আগে থেকেই মনে করো সে এই 1 উচ্চতায় ছিল, এই বস্তুটা এখানে ছিল, ঠিক আছে, এই বস্তুটাকে তুলে তুমি আর একটু উপরে রাখলা, কত উপরে তুলেছ, ভূমি থেকে মনে করো টোটাল H2 উচ্চতায় তুলেছ, ঠিক আছে, H2 উচ্চতায় তুলেছ। তাহলে এক্ষেত্রে বলো তো এটার কতটুকু তুমি বিভব শক্তি প্রদান করেছো, এই যে এখান থেকে এইটুকু তুলতে যে শক্তিটা পাইছে, তাহলে এইটুকু কত হবে বলো তো, এইটুকু হবে আমাদের H2 মাইনাস H1, ঠিক আছে। তাহলে এখান থেকে বিভব শক্তির পরিবর্তনটা কত হচ্ছে লক্ষ্য করো, আমাদের যখন এখানে ছিল বস্তুটা তখন বিভব শক্তি কত ছিল, তখন আমাদের বিভব শক্তি ছিল EP1, যদি বলি এটাকে EP1, সেটা হচ্ছে আমাদের কত mgH1, কারণ H1 উচ্চতায় ছিল। এখান থেকে আমরা উপরে H2, এখান থেকে আমরা আরও এই পরিমাণ উচ্চতায় তুলেছি, ঠিক আছে। তাহলে এই পরিমাণ উচ্চতায় তুলেছি বলতে আরও কতটুকু বিভব শক্তি সে অতিরিক্ত পেয়েছে বলো তো, সে আরও এতটুকু অতিরিক্ত বিভব শক্তি পেয়েছে। তাহলে তার এখন মোট বিভব শক্তি কত, তার এখন মোট বিভব শক্তি হচ্ছে EP2, সেটা হচ্ছে আমাদের mgH2, ঠিক আছে। তাহলে বিভব শক্তির পরিবর্তনটাই এখান থেকে এখানে তুলতে বিভব শক্তি। আবার বলি, এখানে যখন বস্তুটা ছিল তখন তার বিভব শক্তি ছিল mgH1, কিন্তু বস্তুটা যখন এখানে উঠে গেছে তখন ভূমি থেকে তার উচ্চতা কত হয়েছে mgH2, তাহলে এখানে ছিল mgH1 শক্তি, ওপরে যে হয়েছে mgH2, তাহলে বিভব শক্তির পরিবর্তন কতটুকু হলো দেখো তো, বিভব শক্তির পরিবর্তন হচ্ছে আমাদের এখানে যদি চিন্তা করি তাহলে ডেল ইপি সেটা কত বলো তো আমাদের mgH2, পরের বিভব শক্তিটা বিয়োগ হচ্ছে আমাদের আগের বিভব শক্তিটা mgH1, তাহলে এখান থেকে যদি আমরা mg কমন নিই তাহলে কি H2 মাইনাস H1, দেখো আমাদের এইটুকুর বিভব শক্তি বিন করছে না, mg গুণিত এই যে এইটুকুর উচ্চতাটা, তার মানে কি একটা বস্তুকে একটা কোনো জায়গা থেকে একটা উচ্চতায় তোলা হলে যেই শক্তিটা বস্তু লাভ করে সেটা বিভব শক্তি, এবং আসলে সেটা বিভব শক্তির পরিবর্তন। কারণ সে যদি ভূমিতে থাকে তার কোনো বিভব শক্তি ছিল না, কিন্তু আগে থেকে সে যদি একটা উচ্চতায় থাকে তার বিভব শক্তি ছিল, এবং সেক্ষেত্রে এখান থেকে সে কতটুকু হলো, অর্থাৎ একটা উচ্চতায় তোলা হলে কতটুকু বিভব শক্তি পাবে সেটা হচ্ছে তার বিভব শক্তির পরিবর্তনের সমান। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভব শক্তি কখনোই পথের উপর নির্ভর করে না, সবসময় নির্ভর করে কত উচ্চতায় তুলেছো সেটার উপর। ওকে, বলছি বিভব শক্তি পথের উপর নির্ভর করে না, বিভব শক্তি পথের উপর নির্ভর করে না, বিভব শক্তি পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে না। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্ভর করে কিসের উপর, নির্ভর করে না। বিভব শক্তি নির্ভর করে কিসের উপর বলো তো, নির্ভর করে সবসময় উচ্চতার উপর, তুমি কত উচ্চতায় তুলেছো সেটার উপর নির্ভর করে বিভব শক্তি। বিভব শক্তি কখনোই কোন পথে তুলেছো সেটার উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে, সেটা লক্ষ্য করো, আমাদের মনে করো একটা বস্তুকে তুমি এখান থেকে এই পথে তুলেছো, ঠিক আছে, এই পথে তুলেছো, এটা এই বিন্দু, এখান থেকে মনে করো বি বিন্দুতে তুলেছো, আর এটা হচ্ছে বিসি, এইটুকু উচ্চতা এইচ, ঠিক আছে। তো এখান থেকে যদি এখানে তুলি তাহলে আমি খাড়া উচ্চতা কত তুলেছি, এইচ তুলেছি, তাহলে এটা মনে করো একটা থেটা কোণে আনত তল, ঠিক আছে। তাহলে থেটা কোণে আনত তল বরাবর এবি বরাবর আমরা বস্তুটাকে উপরের দিকে তুলেছি, অবশ্যই এম ভরের বস্তু, হ্যাঁ এখানে তুলেছি এম ভরের বস্তু, এম ভরের বস্তুকে এখানে তোলা হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে বিভব শক্তিটা কত হবে,
আমাদের এখানে তুলতে যতটুকু পরিমাণ কাজ করতে হয়েছে সেটাই হচ্ছে এখানকার বিভব শক্তি। তাহলে আমাকে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তুলতে আমাদের কতটুকু কাজ করতে হয়, বস্তুটা যখন এই পথে থাকে তখন আমাদের এখানে এর ওজন কাজ করে কোন দিকে বলো? খাড়া নিচের দিকে, তাই না? আরেকটা উপাংশ কাজ করে তল বরাবর এবং আরেকটা উপাংশ হচ্ছে তলের উপর লম্ব। তোমরা জানো যে এখানে থেটা হয়, এটা থেটা হলে mg cos থেটা, mg cos থেটা, আর এই উপাংশটা কি হবে বলতো? mg sin থেটা। এটা সবাই জানো আশা করছি, যারা জানো না তারা কমেন্ট করবে, আমি তাদের জন্য এটা আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি বলছিলাম, লক্ষ্য করো এদিকে কাজ করছে আমাদের mg sin থেটা, আর আমরা এদিকে বস্তুটাকে তুলবো, ঠিক আছে? এই দিক বরাবর বস্তুটাকে তুলছি। তাহলে এদিক বরাবর যদি বস্তুটাকে তুলি তার আমাকে কত বল প্রয়োগ করতে হবে বলো তো? হ্যাঁ, অবশ্যই mg sin থেটার সমান বল প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে কতটুকু বল প্রয়োগ করতে হবে? w সমান, লক্ষ্য করো mg sin থেটা এই পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হবে। করে কতটুকু তুলতে হবে? ab পরিমাণ তুলতে হবে। তাহলে এটা আমাদের কৃত কাজ, বল গুণিত সরণ, বল গণিত সরণ। এবং একই দিকে লক্ষ্য করো আমাদের mg sin থেটা এদিকে কাজ করছে, আমাকে তো প্রযুক্ত বল উপরের দিকে এবং বলটা প্রয়োগ করবো উপরের দিকে এবং সরণও উপরের দিকে, সেটা আমাদের cos 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের mg sin থেটা, sin থেটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? এখানে যদি থেটা হয় তাহলে sin থেটা সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদের কি বলো? bc বাই অতিভুজ কি? ab গুণিত আমাদের aabটা লিখলাম, ঠিক আছে? আমাদের ab আউট হয়ে যায়, তাহলে কি থাকে বলো? mg ইন্টু bc, bc মানে কি আমাদের h। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম mg h। তাহলে কি দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই বস্তুটাকে এখান থেকে এখানে তুলতে যে পরিমাণ কাজ করতে হলো সেটাই কি ওখানকার বিভব শক্তি নয়? হ্যাঁ অবশ্যই। তাহলে সেটার বিভব শক্তি কত? ep সমান w, এবং সেটা কত? mg h। তার মানে আমরা দেখো, লক্ষ্য করো সি বিন্দু থেকে বি বিন্দুতে তুললেও বিভব শক্তি mgh, এ থেকে বিতে তুললেও বিভব শক্তি mgh। তার মানে কি? বিভব শক্তি পথের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপর? নির্ভর করে উচ্চতার উপর, ঠিক আছে? উচ্চতার উপর নির্ভর করে আমাদের বিভব শক্তি ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবা বিভব শক্তি মাপা হয় ভূমি থেকে উচ্চতা দিয়ে, ভূমি থেকে উচ্চতা দিয়ে। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের যেটা করব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি? যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র হচ্ছে যে আমরা যখন কোনো বস্তুকে ওপর থেকে নিচের দিকে ফেলবো তখন এখানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে। তো যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কিভাবে মানবে এবং অর্থাৎ কি হবে? অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতেই যান্ত্রিক শক্তির মোট পরিমাণটা ধ্রুব থাকবে, অপরিবর্তনীয় থাকবে। বিভব শক্তি গতিশক্তির পরিমাণটা অপরিবর্তনীয় বা ধ্রুব থাকবে। আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র তোমাদের ক্লাসের জন্য কয়েকটা ক্ষেত্রে করব ইনশাল্লাহ। তা আমরা প্রথম যে ক্ষেত্রটা নিব সেটা হচ্ছে ওপর থেকে খাড়া, ওপর থেকে সোজা, ওপর থেকে নিচের দিকে যখন কোনো বস্তু পড়বে তখন তার যান্ত্রিক শক্তি কিভাবে মেনে চলে সে বিষয়টা আমরা লক্ষ্য করার চেষ্টা করছি। মনোযোগ দাও। মনে করো এটা একটা তল, এখান থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে, ঠিক আছে? এটা ছাদ নিচের দিকে পড়ছে। এটা কত উচ্চতায় আছে বলো? মনে করো ধরে নিলাম আমি এই উচ্চতায় আছে, ঠিক আছে? এই উচ্চতা থেকে একটি বস্তু নিচের দিকে পড়ছে। এটা এ বিন্দু, এখানে মাঝখানে আমাদের বি বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে মনে করো সি বিন্দু। আমাকে বলা হলো যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আবার বলছি, শক্তির নিত্যতার সূত্র কি? শক্তির নিত্যতার সূত্র হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তিকে নতুনভাবে তৈরি করা যায় না, শুধুমাত্র শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এবং আমাদের যান্ত্রিক শক্তির পরিমাণ আমরা এখানে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রে মূলত প্রমাণ করব। তো আমাদের এখানে প্রত্যেকটা পয়েন্টে অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতেই যান্ত্রিক শক্তির পরিমাণটা কি হবে? ধ্রুব হবে। তাহলে যান্ত্রিক শক্তির পরিমাণটা ধ্রুব হবে, আমরা এখানে নির্ণয় করে দেখাবো ইনশাল্লাহ। মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন শোনো, এই যে এই এ পয়েন্টে যখন বস্তুটা ছিল তখন আমাদের এখানে কোনো বেগ নেই, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, আদি বেগ শূন্য। তার মানে ওখানে কোনো গতি শক্তি নেই, পুরোটাই বিভব শক্তি। যত নিচের দিকে নামছে আস্তে 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 তখন বিভব শক্তিটা আস্তে আস্তে কমছে এবং বিভব শক্তিটা আস্তে আস্তে কিসে রূপান্তরিত হচ্ছে? গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যখন একদম ভূমিতে চলে আসবে তখন দেখো, লক্ষ্য করো, ভূমিতে যখন অবস্থান করবে তখন তার কোনো উচ্চতা থাকবে না। আর উচ্চতা না থাকলে কি থাকবে না বলো তো? বিভব শক্তি থাকবে না, কারণ mgh সেই শূন্য হলে বিভব শক্তি শূন্য। আর সি বিন্দুতে যা থাকবে তাহলে পুরোটাই গতি শক্তি। ওকে, আর এ বিন্দুতে যা আছে পুরোটাই কি শক্তি? বিভব শক্তি, কারণ এই বিন্দুতে বেগ নেই। হাফ mv স্কয়ার অনুসারে বেগ যদি শূন্য হয় গতি শক্তি কি হবে? শূন্য হবে। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব নিকাশ শুরু করি। এখন বি বিন্দুর অবস্থান আমি জানি না, বি বিন্দুর অবস্থানটা আমি ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায় আছে, আমি উপর থেকেও এক্স উচ্চতা এক্স দূরত্বে ধরতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো তো, নিচের টুকু যদি এক্স উচ্চতা হয় তাহলে উপরের টুকু কত হবে? উপরের টুকু হবে আমাদের এইচ মাইনাস এক্স উচ্চতা। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা হিসাব করব শক্তির নিত্যতার ফর্মুলা। তাহলে এ বিন্দুতে আমরা এখন কি করছি বলো তো? শক্তির নিত্যতার সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে? তাহলে এ বিন্দুতে যদি আমরা হিসাব করি, লক্ষ্য করো এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে আমাদের কি কি শক্তি আছে বললাম? পটেনশিয়াল এনার্জি আছে আর কাইনেটিক এনার্জি আছে। তবে কাইনেটিক এনার্জির মান কত? 0 জি। কেন? দেখো লক্ষ্য করো, ইপিএ পটেনশিয়াল এনার্জি অফ পয়েন্ট এ, তাহলে এটার পটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি এইচ। কেন? কারণ এ বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায়, এম ভরের বস্তু, ঠিক আছে? তাহলে এম জি এইচ। তাহলে আমাকে বলো তো এখানে ই কে এ কাইনেটিক এনার্জি, এ বিন্দুর কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি এ স্কোয়ার। ভি এ হচ্ছে এখানে এ বিন্দুর বেগ, ঠিক আছে? তো এ বিন্দুর বেগটা কত? এ বিন্দুতে কোনো বেগ আছে? নাই, তাহলে 0। তাহলে আমাদের এখানে এটা টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে আমাদের এ বিন্দুতে মোট শক্তি ইএ হবে আমাদের এ দুটার যোগফল, ই পি এ প্লাস ই কে এ। কেমন? তাহলে আমাদের এখানে দুটা যোগ করে দিলে এম জি এইচ প্লাস 0, তাহলে আমাদের কত আসবে বলো? এমজিএইচ। তাহলে এ বিন্দুতে মোট শক্তি পেয়ে গেছি আমাদের এমজিএইচ। আমরা এবারে বি বিন্দুতে মোট শক্তি বের করব। আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত হবে বলো? বি বিন্দুতে দেখো, লক্ষ্য করো, বি বিন্দুটা ভূমি থেকে একটা উচ্চতায় আছে, সেহেতু এখানে পটেনশিয়াল এনার্জি থাকবে। যখনই কোনো বিন্দু আমরা ভূমি থেকে একটা উচ্চতায় নিব, তখনই তার ওখানে বিভব শক্তি থাকবে। এবং বি বিন্দুতে বস্তুটা নিশ্চয় স্থির নাই, এখানে একটা তার বেগ আছে, কারণ উপর থেকে নিচের দিকে আসতে থাকলে তার বেগ বাড়তে থাকবে। তাহলে বি বিন্দুতে অবশ্যই একটা বেগ আছে। তাহলে বি বিন্দুতে যদি একটা বেগ থাকে, তাহলে এখানে গতিশক্তিও আছে। তাহলে বি বিন্দুতে কি আছে বলো তো? বি বিন্দুতে বেগ আছে, অর্থাৎ গতিশক্তি আছে, এবং বি বিন্দুতে যেহেতু ভূমি থেকে একটা উচ্চতায় আছে, বি বিন্দুতে বিভব শক্তিও আছে। সেই শক্তিটা কত হবে আমাদের? দেখো লক্ষ্য করো, বি বিন্দুতে যদি আমরা গতিশক্তি হিসাব করি, তাহলে আমার বি বিন্দুর বেগ দরকার। বি বিন্দুতে কত বেগ প্রাপ্ত হবে? এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে যে বেগটা হবে, সেটাই বি বিন্দুর বেগ। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো, বি বিন্দুর বেগটাকে আমি ভিবি বললাম, তাহলে ভিবি স্কোয়ার ইকুয়াল ভি এ স্কোয়ার, মানে এ বিন্দুর বেগটা আদি বেগ, ঠিক আছে, প্লাস 2g ত্বরণের নিচে নামছে, ঠিক আছে, মুক্তভাবে 2g ইন্টু কত দূরত্ব অতিক্রম করে এসেছে এখান থেকে 2 বলো তো? হ্যাঁ, এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে ভি এ কত? ভি এ 0, ভি এ 0, তাহলে 2g ইন্টু এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে আমাদের এখানে ভিবি স্কোয়ার সমান কত পেলাম বলো তো? ভিবি স্কোয়ার সমান পেলাম 2g ইন্টু এইচ মাইনাস এক্স। লক্ষ্য করো, আমরা এখানে ভিবি এর স্কোয়ারটা পাঠিয়ে রুট করিনি, কারণ আমাদের গতিশক্তির যে ফর্মুলা সেখানে হাফ এম ভিবি স্কোয়ার, সো ওখানে আমাদের স্কোয়ারের মানই লাগবে, আমাদের ডাবল করে এটা দরকার নেই। তাহলে আমাদের এখানে গতিশক্তি কত হবে? লক্ষ্য করো, ই কে বি, বি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি বি স্কোয়ার। আমরা এগুলোর মান বসিয়ে দিই। হাফ এম ভিবি স্কোয়ারের মান কত বলো? 2g ইন্টু এইচ মাইনাস এক্স, 2 আউট এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। কারণ সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এবার আমাকে বলো তো, বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি কত হবে? বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি কত হবে? ইপিবি পটেনশিয়াল এনার্জি বি বিন্দুর কত হবে বলো? হ্যাঁ, এম জি ইন্টু উচ্চতা, ভূমি থেকে কত উচ্চতায় আছে বি বিন্দুটা? এক্স উচ্চতায়। গুডস। তাহলে আমাদের বি বিন্দুটা এই ভূমি থেকে এক্স উচ্চতায় আছে, তাহলে আমাদের বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি এম জি এক্স। তাহলে বি বিন্দুর মোট শক্তি ই বি, সেটা কত হবে আমাদের? সেটা হবে আমাদের ই কে বি প্লাস ইপি বি, ই কে বি প্লাস ইপিবি। তাহলে আমাদের এটা কত বলো? এম জি ইন্টু এইচ মাইনাস এক্স প্লাস এখানে হচ্ছে আমাদের এম জি এক্স। আমাদের এখান থেকে এম জি কমন নিতে পারি, এম জি কমন নিলে এখানে আসবে এইচ মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স শহীদ। তাহলে কি থাকবে বলো? এম জি এইচ। বি বিন্দুর মোট শক্তি কত পেয়েছি? এম জি এইচ। লক্ষ্য করো বন্ধুরা, এ বিন্দুর মোট শক্তি এম জি এইচ, বি বিন্দুর মোট শক্তি এম জি এইচ। বাকি থাকলো কে? ভদ্রলোক সি বিন্দু। সি বিন্দুতে চলে আসো, আমরা সি বিন্দুর হিসাবটা করব। আমাদের সি বিন্দুতে খুব সহজে হিসাব করে ফেলতে পারি আমরা। সি বিন্দুতে মোট শক্তি কত হবে? সি বিন্দুতে কি কি এনার্জি আছে? দুটো এনার্জি আছে, সেটা অবশ্যই বিভব শক্তি 0 আছে, বাট আছে তো নাকি? না, 0 বিভব শক্তি। তারপর আমরা হিসাব করে দেখাই, লক্ষ্য করো, ইপিসি সি বিন্দুতে বিভব শক্তি সেটা কত হবে? এম জি ইন্টু 0 কেন? সি বিন্দু ভূমিতে কোনো উচ্চতা নেই, উচ্চতা না থাকলে অবশ্যই সি বিন্দুর উচ্চতা 0, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা 0 হলো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
ই কে সি অর্থাৎ সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত হবে সেটা বের করার জন্য কি আমার এখানে বেগ দরকার নয়? হ্যাঁ, অবশ্যই বেগ দরকার। আমাদের বস্তুটা এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছিয়ে কত বেগ প্রাপ্ত হবে সেই বেগটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সেই বেগটা প্রথমে বের করে নিই। সি বিন্দুর বেগটাকে যদি আমরা ভিসি ধরি তাহলে ভিসি স্কোয়ার ইকুয়াল আমাদের হচ্ছে ভি এ স্কোয়ার, এই বিন্দু থেকে আসছে প্লাস 2g ইন্টু কত উচ্চতা এসেছে বলো তো? এই উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতা এসেছে। তাহলে আমাদের এখানে মানগুলো বসিয়ে দিই আমরা। এটা হচ্ছে আমাদের 0 2gh, তাহলে আমাদের এখানে আসছে এটা 2gh। অনেকেই বলতে পারো ভাই আমি তো বি বিন্দুতে একবার হিসাব করেছি, আমি বি বিন্দু থেকে নিচের দিকে হিসাব করব। হ্যাঁ, তুমি করতে পারো, তাহলে বি বিন্দুর বেগটাকে আদি বেগ ধরবা আর সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে x ধরবা। আমি কথা দিচ্ছি সেম উত্তর আসবে। যদি না আসে আসবে ইনশাল্লাহ, অবশ্যই আসতে হবে, এটা প্রুভ হবেই। সো এখানে লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে ভিসি স্কয়ার এটা পাইছি। আচ্ছা, তাহলে ভিসি স্কয়ার যদি এটা পাই তাহলে আমাদের এখানে ই কে সি, সি বিন্দুর কাইনেটিক এনার্জি কত হবে বলো তো? হাফ এম ভিসি স্কয়ার। এখানে আমরা হাফ এম ভিসি স্কয়ারের মান হচ্ছে 2gh, আমরা এখানে 2 আউট করে দিতে পারি mgh। তাহলে আমাদের সি বিন্দুর মোট শক্তি কত হলো? সি বিন্দুর মোট শক্তি ইসি ইকুয়াল হচ্ছে আমাদের ইপিসি প্লাস ই কে সি। লক্ষ্য করো ইপিসি কত পাইছি? 0, আর ইকেসি কত? mgh। যোগ করলে কত হবে? mgh। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়েছে? প্রত্যেকটা বিন্দুর শক্তি সমান হয়েছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের এই বিন্দুর শক্তিও ছিল মোট শক্তি ইএ, ইবি এবং ইসি তিনটাই mgh। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমাদের শক্তি সংরক্ষণ নীতি প্রমাণিত হয়েছে, কোনো সমস্যা আশা করছি নেই। আমরা এবারে একটা ম্যাথ করব, এটা গাণিতিক সমস্যা করব ইনশাল্লাহ। গাণিতিক সমস্যার সমাধান করার পরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আর তোমরা খাতায় গাণিতিক সমস্যাটা তোলার পরে যারা নিজেরা সলভ করতে পারবে, আমি বারবারই বলি এই কথাটা, তোমরা যারা নিজেরা সলভ করতে পারবে সমস্যাটা তোলার পরে সাথে সাথে পজ করে নিজেরা সলভ করে তারপর আমার সমাধান দেখবে। ওকে, 2 কেজি ভরের একটি বস্তুকে আমাদের মনে করো 200 মিটার ওপর থেকে ছেড়ে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ছেড়ে দেওয়া হলো। আমাদের কোশ্চেন কি? আমাদের এখানে কোশ্চেন হতে পারে এরকম যে 1 নম্বর কোশ্চেন, যে দেখাও যে মধ্যবিন্দুতে বা 100 মিটার উচ্চতায়, 200 মিটার উপর থেকে পড়ছে সেহেতু মধ্যবিন্দু বলতে 100 মিটার উচ্চতায় বোঝাবে। দেখাও যে 100 মিটার উচ্চতায় বা আমাদের এখানে কি বলতে পারে আরেকটা বলো তো? মধ্যবিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। আমাদের কিন্তু এখানে এই কোশ্চেনটাও করতে পারে যে কোথায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে, বিশ্লেষণ করো। আমরা ওটা বিশ্লেষণ করতে পারবো ইনশাল্লাহ, একটাই ক্যালকুলেশন, ঠিক আছে, এক পদ্ধতিতে আমরা করে ফেলবো। এরপর আমাদের আরও কোশ্চেন হতে পারে কেমন, যে কোথায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, বা কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, 3 গুণ হবে। এ ধরনের ম্যাথগুলো সলভ করার একটাই পদ্ধতি, এক পদ্ধতিতেই আগাবা। তুমি একটা শিখে নিলে ইনশাল্লাহ সবগুলো সলভ করতে পারবা, এখানে তোমার নতুন কোনো কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা লিখছি এবং আমি যে ধরনের কোশ্চেন যতগুলো হয় সেগুলো সবই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমি কি বললাম? কোথায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, 2/3 হবে। ওকে, 2/3 হবে, এটা একটা কোশ্চেন। এরপরে আমরা এখানে দেখাবো যে শক্তির নিত্যতা সূত্র মানে কি না। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 200 মিটার 50 মিটার এবং উচ্চতায় এবং ভূমিতে শক্তির নিত্যতা সূত্র যাচাই করো।
শক্তির নিত্যতা সূত্র যাচাই করো। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চতা উল্লেখ আছে, উচ্চতা উল্লেখ না থেকে অনেক সময় একটা সময় পর দিতে পারে যে এত সেকেন্ড পরে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো, আমরা সেগুলো প্রমাণ করতে পারি ইনশাল্লাহ। তো লক্ষ্য করো, মনোযোগ দাও, প্রমাণ করো ইনশাল্লাহ, খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারবো। আমরা এটা কিভাবে করব? যখন এই ধরনের ম্যাথগুলো আসবে, দেখাও যে 100 মিটার উচ্চতায় বা মধ্যবিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান হবে, বা কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে, কোথায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, 4 গুণ হবে, 2 গুণ হবে, 1 গুণ হবে, বা যা বলবে, এই ম্যাথগুলো সলভের একটাই পদ্ধতি, কথা নাই, কোনো কথা নাই, সোজা ধরে নিবা আমরা বস্তুটাকে যেহেতু একটা উচ্চতা থেকে ফেলে দিচ্ছি। দেখো, লক্ষ্য করো, এখানে কোনো পদ্ধতি নেই, তুমি শুধু একটা পদ্ধতি ফলো করবা, এখানে যত রকম যত গুণ বলুক আর যত অংশই বলুক সব একই নিয়মে হয়ে যাবে ইনশাল্লাহ। কিভাবে? আমরা ধরে নিব যে ভূমি থেকে x উচ্চতায়, সে যেখান থেকেই পড়ুক আর যেভাবেই পড়ুক, ঠিক আছে, আমরা সে 200 মিটার উপর থেকে পড়ছে, 8 মিটার উপর থেকে পড়ছে, ব্যাপার না, আমরা ধরে নিব যা বলেছে তা ভূমি থেকে x মিটার উচ্চতায়। যা বলেছে বলতে কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, x মিটার উচ্চতায়, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, x মিটার উচ্চতায়, কোথায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, ওটাও x মিটার উচ্চতায়, একই নিয়ম সব, ঠিক আছে। লাস্টে যে দেখা যাবে কি হবে, তার আমাদের প্রথম কাজ কি, কোথায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, 3 গুণ 3 গুণ 2/3 3/3 2/5 যে খুশি তাই বলুক না কেন, আমাদের একটাই ফর্মুলা, মানে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আমরা ধরে নেব ভূমি থেকে x মিটার উচ্চতায়, এই x এর মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি, আমাদের 1 নম্বর অঙ্ক অনুযায়ী কি ধরবো বলো তো, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি গতিশক্তি সমান হবে, যেটাতে দ্বিগুণ হবে সেটা দ্বিগুণ লিখবা, যেটাতে 3 গুণ হবে সেটা 3 গুণ লিখবা। সো আশা করছি সবাই বুঝেছো। তাহলে এখানে আমরা ধরো ভূমি থেকে x মিটার উচ্চতায় যদি বিভব শক্তি ও গতিশক্তির সমান ধরি, তাহলে উপর থেকে কত উচ্চতা বলো তো, h - x, ব্যাস আমাদের চিত্র কমপ্লিট। এবারে চলে আসবো আমরা গাণিতিক সমাধানে। তাহলে আমরা প্রথম কথাটা লিখে ফেলবো, ঠিক আছে, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায়, ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। এখানে যদি বলতো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তাহলে আমরা ধরে নিতাম বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। আমরা ধরে নিচ্ছি যে ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি কি হবে, সমান হবে। তাহলে ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি বের করে ফেলো। দেখো, লক্ষ্য করো, বিভব শক্তি EP সমান কত হবে বলো, কত উচ্চতায় আছে, mgx, x উচ্চতায়, আমরা m এর মান বসাতে পারি, g এর মান বসাতে পারি, বসাচ্ছি, পরে দরকার হলে বসাবো, নাহলে বসাবো না। আমাদের E কে কত হবে বলো তো, হাফ mv²। তাহলে এখানকার v জানতে হবে না আমাকে, অবশ্যই ভি জানতে হবে। ভি কত হবে, এই যে h - x দূরত্ব অতিক্রম করে এসে যত ভি হবে সেটাই। তাহলে আমাদের এখানে ভি বের করো। তাহলে v² = u² + 2g কত দূরত্ব অতিক্রম করে আসলো এখান থেকে এখানে, h - x। তাহলে আমাদের u শূন্য, কারণ বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, আদিবেগ নেই, 2g × h - x। এখানে কি হবে বলো তো, হ্যাঁ, 2g × h - x। কি পেলাম, v² এর মান পেয়েছি। তাহলে এখানে গতিশক্তি কত হবে, গতিশক্তি কে সমান হবে হাফ mv², মান বসিয়ে দাও, হাফ mv² এর মান কি 2g × h - x, 2 আউট, mg × h - x। কি পেলাম, কি পেয়েছি, আমি ভূমি হতে x মিটার উচ্চতায় কি বের করেছি, বিভব শক্তি বের করেছি, গতিশক্তি বের করেছি, এইটুকু সেম। আমাদের ওই যে ধরনের ম্যাথগুলো বললাম সবগুলো ম্যাথে এই অংশটুকু সেম, এবং এখানকার ধরার কথাটা শুধু চেঞ্জ হবে প্রশ্ন অনুযায়ী, ওকে। তারপর এইটুকু সেম, আমরা গতিশক্তি এবং বিভব শক্তি বের করে নেবো একইভাবে। বের করার পরে শর্তে যা বলবে তাই করতে হবে। শর্তে যা বলবে বলতে এখানে আমাদের শর্ত কি, বিভব শক্তি ও গতিশক্তি সমান, আমি ধরে নেব বিভব শক্তি আর গতিশক্তি সমান, x এর মান যা আসবে আসবে। যদি বলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে আমি বিভব শক্তির সমান কি ধরবো, 2 × গতিশক্তি, EP সমান 2 × E কে। যদি বলে গতিশক্তি বিভব শক্তির 2/5, তাহলে গতিশক্তি E কে সমান হচ্ছে 2/5, মানে 2/5 × EP, বিভব শক্তির 2/5। আশা করছি বুঝেছো। তাহলে আমাদের এখানে যদি বলে যে যা বলবে সেটা ধরে নিব, তাহলে এ পর্যন্ত একই রকম, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো, লক্ষ্য করো, আমরা অতএব ধরতে পারি কি, প্রশ্ন মতে এখানে আমাদের যেহেতু সমান বলা আছে, তাহলে আমরা ধরতে পারি EP = E কে, EP = E কে। তাহলে EP যদি E কে হয়, তাহলে আমাদের EP কত ছিল বলো তো, EP ছিল আমাদের mgx, E কে কত
ইকে হচ্ছে এমজি ইন্টু এইচ মাইনাস এক্স, যেটা বের করেছি। তাহলে আমাদের এখান থেকে এমজি এমজি সহিত উভয় পক্ষ থেকে, তাহলে এক্স ইকুয়াল কি বলো, এইচ মাইনাস এক্স। এখানে এক্সটা আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স এক্স যোগ করলে কত হবে, এই পাশে এসে 2x ইকুয়াল এইচ। এক্স সমান কত হবে, এইচ বাই 2। এইচ ছিল আমাদের 200 মিটার উপর থেকে পড়ছে, বাই 2, 100 মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি গতিশক্তি সমান হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবারে কোন ম্যাথটা করব, 2 নম্বরটা কি বলেছিল বলো তো, কোথায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, কোথায় আমরা কি করব বলো তো 2 নম্বরে। হ্যাঁ এই তো তোমরা বুঝে গেছো, 2 নম্বরে কি করব, আমরা ধরে নেব ভূমি হতে x উচ্চতায় কি হবে, বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, কোনো কিছু চেঞ্জ নেই, শুধু এইটুকুই চেঞ্জ। ঠিক আছে, 2/3 হবে, 2/3 হবে, কেমন? তাহলে এই পর্যন্ত সেম আমরা ধরে নিয়েছি কত উচ্চতায়, ভূমি হতে x উচ্চতায়। আমরা ভূমি হতে x উচ্চতায় কি বের করেছি বলো তো, বিভব শক্তি বের করেছি, গতিশক্তি বের করেছি। এখন আমরা প্রশ্ন মতে কি লিখবো বলো এখানে। হ্যাঁ তোমরা লিখো দেখি, তোমরা আগে লিখো তারপরে আমার সাথে মিলাও। অবশ্যই তোমরা আগে নিজেরা লিখো, দেখি কে কি ঠিক ঠিক লিখতে পারে, কে ঠিক লিখতে পারে। হ্যাঁ তোমরা ঠিক লিখেছো। এখানে আমাদের কি বলছে, বিভব শক্তি ইপি, এটা কি হবে, গতিশক্তির 2/3, 2/3 অফ গতিশক্তি। তুমি যদি এটা ঠিকঠাক মতো লিখতে পারো, অ্যান্সার শেষ। এখন তুমি এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করে নেবা, কেমন? তাহলে আমাদের এখানে এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কারো কথা নেই। আমরা ইপি এর মানটা বসিয়ে দিই। ইপি কত হবে বলো তো, mgx ইকুয়াল 2/3 ইন্টু ইকে। ইকে কত, mg ইন্টু এইচ মাইনাস এক্স। আমরা উভয় পক্ষ থেকে mg mg শহীদ করে দিতে পারি। mg mg শহীদ হলে কি থাকবে এখানে, x ইকুয়াল 2/3 ইন্টু এইচ মাইনাস এক্স। 3টা আস্তে করে এই পাশে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হবে, এটা 3x ইকুয়াল কত, 2 দ্বারা ও পাশে গুণ করো, 2h মাইনাস 2x। তাহলে আমাদের x দরকার, তাহলে এখানে 2x এ পাশে এসে 3x এর সঙ্গে যোগ হলে কত হবে, 5x। 5x ইকুয়াল 2h, তাহলে আমাদের x ইকুয়াল কত হবে, 2h/5। 2h/5, 2 ইন্টু আমাদের h যেন কত ছিল, 200 মিটার উপর থেকে পড়ছে তাই না, তাহলে 200 বাই হচ্ছে 5। তাহলে আমাদের এটা ভাগ করলে কত হবে, এটা হবে হচ্ছে আমাদের এখানে 4, 0, 40 দুগুণে 80। তার মানে এটা আমাদের 80 মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। ঠিক আছে, আচ্ছা আশা করছি বিষয়টা আমরা বুঝেছি। তাহলে আমাদের এখানে অতএব x এর মান হচ্ছে এটা, উত্তর শেষ। তাহলে এভাবে আমাদের যে অঙ্কগুলো দিবে, যে ম্যাথগুলো দিবে, আমরা সবগুলো ইনশাল্লাহ এভাবেই সলভ করে ফেলবো। তাহলে আমাদের এই পর্যন্ত সেম, আমরা যেটাই বলুক না কেন ভূমি হতে x মিটার উচ্চতায়, যা বলবে তাই ধরে নিব, নেওয়ার পরে বিভব শক্তি গতিশক্তি বের করবো, শর্ত মতে লিখে দেবো। এখানে বলেছে দেখো, বিভব শক্তি গতিশক্তির 2/3, বিভব শক্তি গতিশক্তির 2/3, বিভব শক্তি সমান 2/3 ইন্টু গতিশক্তি, ব্যাস। ওকে, তাহলে আমরা এভাবে সলভ করে ফেলবো, খুব ইজি না? ওকে, খুবই ইজি। এবার আমার 3 নম্বরটা কি ছিল, 3 নম্বরটা ছিল 200 মিটার উচ্চতায়, 50 মিটার উচ্চতায় এবং ভূমিতে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো। দেখি আমরা ভূমিতে 50 মিটার উচ্চতায় আর 200 মিটার উচ্চতায় মোট শক্তি সমান হচ্ছে কিনা। হ্যাঁ, আগেরটা আমরা থিওরিক্যালি দেখেছি, এবার আমরা মান বসিয়ে দেখবো, অবশ্যই সমান হবে। তাহলে আমরা দেখো 50 মিটার উচ্চতায় যখন আমরা 200 মিটার উচ্চতায় প্রথমে করব, আমরা 3 নম্বরটা করছি। হ্যাঁ, তাহলে 200 মিটার উচ্চতায় আমাদের প্রথমে কি বের করবো, দেখো পটেনশিয়াল এনার্জি যদি বলি, এটা নাম দিয়ে দিই আমরা 200 মিটার 50 মিটার। আমরা চিত্রটা আবার এঁকে ফেলি একটু, ঠিক আছে। 50 মিটার উচ্চতা আমরা নিয়ে নিই নিচে, এটা আমাদের মনে করো 50 মিটার উচ্চতা, এখানে এটুকু আমাদের 50 মিটার, এটুকু 50 মিটার। ওকে, তাহলে আমাদের এটা এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম, এটা হচ্ছে সি বিন্দু দিলাম, 3টা বিন্দু দিয়ে দিলাম। সি বিন্দুটা ভূমিতে, বি বিন্দুটা 50 মিটার উচ্চতায়, এ বিন্দুটা হচ্ছে 200 মিটার উচ্চতায়। তাহলে আমাদের 200 মিটার উচ্চতায় ইপিএ, এ বিন্দুর পটেনশিয়াল এনার্জি কত হবে বলো, mgh, এম কত, m2, জি কত 9.8, এইচ কত, এইচ হচ্ছে আমাদের 200। তাহলে এটা আমাদের কত আসছে, এটা আমাদের আসছে হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 200, 3920 জুল। ওকে, আচ্ছা বলো তো ইকে এ কত হবে এ বিন্দুতে? হ্যাঁ, এ বিন্দুতে কোনো গতিশক্তি নেই, কেন? কারণ বেগ শূন্য থাকলে গতিশক্তি থাকবে না, তাহলে এটা শূন্য, কারণ আমাদের কেন ভি এটা হচ্ছে 0।
ভিটা 0 হওয়ার কারণে এখানে আমাদের গতিশক্তিটা 0 এসেছে। তাহলে আমরা এখানে এ বিন্দুতে মোট শক্তিটা কত পাবো? ইয়ে সমান বলো, এই দুটো যোগফল, এই দুটো যোগ করলে কত হবে? এটা যোগ এটা, তাহলে আমাদের এখানে 3920 প্লাস 0 মানে ওটাই আসবে। ওকে, এ বিন্দুতে মোট শক্তি হয়ে গেছে। এবার আমরা কোন বিন্দুতে মোট শক্তি বের করব? বি বিন্দুতে। জি, বি বিন্দুতে যখন মোট শক্তি বের করব তখন বি বিন্দু ভূমি থেকে একটা উচ্চতায় আছে, কি থাকবে? পটেনশিয়াল এনার্জিও থাকবে, গতিশক্তিও থাকবে। হ্যাঁ, এই তো। তাহলে বি বিন্দুতে মানে কোন উচ্চতায়? ভূমি হতে 50 মিটার উচ্চতায়। তাহলে ভূমি হতে 50 মিটার উচ্চতায় ইপিবি পটেনশিয়াল এনার্জি কত হবে বলো? এম জি ইন্টু উচ্চতা কত? 50। এম কত? এম বলো কত? 2। জি কত? 9.8। এইচ কত? 50। তাহলে কত হলো এটা বলো তো? এটা হলো আমাদের 980 জুল। ওকে, 980 জুল। এবারে বি বিন্দুতে আমরা কি বের করব? বি বিন্দুতে আমরা গতিশক্তি বের করব। বি বিন্দুতে গতিশক্তি বের করতে হলে আমাকে কি লাগবে? বি বিন্দুর বেগ লাগবে। বি বিন্দুর বেগ কত হবে? আমরা দেখো বি বিন্দুর বেগ ভিবি স্কয়ার ইকুয়াল ভি এ স্কয়ার। এই বিন্দু থেকে পড়ছে 2g। কত দূরত্ব অতিক্রম করে এসেছে? এইটুকু যদি 50 হয় এইটুকু কত হবে বলো তো? 150 মিটার, কারণ টোটালটা 200 মিটার। তাহলে 2g ইন্টু আমাদের হচ্ছে 150। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে 0, 2g, জি হচ্ছে আমাদের 9.8 ইন্টু 150। ওকে, তাহলে এটা আমাদের কত আসছে বলো তো? এটা আসছে আমাদের হচ্ছে ইন্টু 150। তাহলে আমাদের এটা আসছে 2940। ওকে, 2940। তাহলে আমরা এখানকার গতিশক্তি কত পাবো বলো? ই কে বি। হ্যাঁ, হাফ এম ভি বি স্কোয়ার, হাফ এম ভি বি স্কোয়ার। তাহলে হাফ এম ভি বি স্কোয়ারের মান কত আসবে বলো তো? হাফ এম কত? 2, ভি বি স্কোয়ারের মান 2940। 2 কেটে যাবে, তাহলে কত হবে বলো তো? 2940 জুল। তাহলে আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত হবে? ইবি ইকুয়াল হবে আমাদের ইপিবি প্লাস ইকেবি। আমরা এগুলো বসিয়ে দিই। এটা আমাদের 980 আর এটা হচ্ছে 2940। যোগ করো, যোগ 980, তাহলে কত হচ্ছে আমাদের এখানে? আসছে এটা 3920 জুল। আমাদের এই বিন্দুতে মোট শক্তি কত ছিল? আমাদের এই বিন্দুতে মোট শক্তি ছিল, এটাই ছিল এই বিন্দুতে মোট শক্তি। ওকে, এই বিন্দুতে মোট শক্তি ছিল 3920, অর্থাৎ 3920 জুল, এবং বি বিন্দুতে মোট শক্তি আমাদের এটাই হয়েছে। ঠিক আছে, তাহলে এবার বলো তো সি বিন্দুতে মোট শক্তি কত হবে? সি বিন্দুতে আমরা মোট শক্তিটা হিসাব করে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে লক্ষ্য করো। সি বিন্দুতে কোথায় আছে? ভূমিতে আছে না? সি বিন্দু যদি ভূমিতে থাকে এখানে কি কোনো বিভব শক্তি থাকবে? না, অবশ্যই না। তাহলে আমাদের ইপিসি এটা কত হবে বলো? এম জি ইন্টু বিভব শক্তি 0। কেন? কারণ ভূমি থেকে কোনো উচ্চতা নেই। সি বিন্দুতে কি আছে বলো তো? বেগ আছে। কেন? কারণ এ বিন্দু থেকে বস্তুটা সি বিন্দুতে এসে পড়ছে, সেহেতু একটা বেগ থাকবে, আর বেগ থাকলে কি থাকবে? গতিশক্তি থাকবে। তাহলে আমরা এটার বেগ বের করে নিই। ভিসি স্কোয়ার ইকুয়াল ভি এ স্কোয়ার, এ বিন্দু থেকে পড়ছে, প্লাস 2g ইন্টু কত উচ্চতা এসেছে এটা বলো তো? এই টোটাল উচ্চতা এসেছে, এটার মান কত? 200। আমরা মানগুলো বসিয়ে দিই। এটা 0, 2 ইন্টু 9.8 ইন্টু 200 কত হচ্ছে বলো তো? এটা আমাদের হিসাব করলে আসবে 2 ইন্টু 200 ইন্টু 9.8 আমাদের 3920। ওকে, এত জুল, সরি এটা জুল না, এটা হচ্ছে বেগের স্কোয়ার, কারণ এমএস তারপরে স্কোয়ার আসবে। ঠিক আছে, আমাদের একক দর দরকার নেই, এমএস ইনভার্সের পরে স্কোয়ার, একক দর এখানে দরকার নেই। তাহলে আমাদের এখানকার বলো তো সি বিন্দুর যেটা গতি শক্তি সেটা ই কে সি, সেটা কত হবে? হাফ এম ভি সি স্কোয়ার। এখানে হাফ এম কত? 2, ভি সি স্কোয়ার হচ্ছে আমাদের 3920। তাহলে আমাদের 2 আউট, 3920। প্রত্যেকটা বিন্দুর শক্তি একই হয়ে গেছে না? হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুর শক্তি একই হয়েছে। কিভাবে? আমরা সি বিন্দুর শক্তি এখনো যোগ করিনি। সি বিন্দুর শক্তি যোগ করলে পটেনশিয়াল এনার্জি 0 আর কাইনেটিক এনার্জি হচ্ছে 3920। তাহলে আমাদের যোগফলটা মোট কত হবে বলো? এটাই হবে 3920 জুল। তাহলে আমাদের সব বিন্দুতে মোট শক্তি সমান হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে ইএ সমান ইবি সমান ইসি, অর্থাৎ আমাদের শক্তির এখানে নিত্যতা সূত্র মেনে চলে। এ বিন্দুতেও আমাদের 3920,
বি বিন্দুতে 3920, সি বিন্দুতে 3920। আমরা এইভাবে শক্তির নিত্যতার সূত্র যেভাবে যে কোনোভাবে প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের ধারাবাহিক ক্লাস চলতে থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র অন্যান্য ক্ষেত্র যেগুলো আছে সেগুলোতে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন আনত তল বরাবর, তারপরে হচ্ছে কপিকলের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে কিভাবে আমাদের শক্তির নিত্যতার সূত্র মেনে চলে সেই ফর্মুলাগুলো এবং সেগুলো সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীগুলো আমাদের পরবর্তী ক্লাসে করানো হবে।